হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? তোমাদের সবার প্রিয় যে গল্পটা, যে প্রেমে পড়া বারণ তবুও প্রেমে পড়া, এই গল্পটা এখানেই হয়তো সমাপ্ত করতে হচ্ছে আমাদের। রাইটারকে আমি প্রায় 3-4 মাস থেকে নক করতেছি, ওনাকে পাওয়া যাচ্ছে না। আর উনি মানে আদৌ বেঁচে আছে কিনা তা সন্দেহ। মানে আমরা খুঁজে পাচ্ছি না 3-4 মাস ধরে। তার কোনো পোস্ট না, তার কোনো রিপ্লাই, কোনো কিছু পাচ্ছি না। সো যদি উনি বেঁচে থাকে, মানে আল্লাহ যদি ওনাকে বাঁচিয়ে রাখে আর উনি যদি লেখা শুরু করে, আমরা গল্পটা আবারও দিব ইনশাল্লাহ। আর গল্পটা এখানেই সমাপ্ত করতে হলো আর কি। যদি উনি দেয় তাহলে আমরা আবারও এখান থেকে চালু করবো ইনশাল্লাহ। আপনি এসেছেন আজ এত তাড়াতাড়ি? ঝর্ণার ন্যায় উচ্ছল যেন সে কণ্ঠস্বর, যার উচ্ছলতা টের আগে কখনো পায়নি এই নারী কণ্ঠে নিভান। সেই কণ্ঠের উচ্ছলতার রেশ যেন ছড়িয়ে পড়েছে। নারীটার চোখে মুখে সেই ডগর ডগর হরিণী চোখে হাসছে, যে চোখ দুটো এতটা ঝালমলে খুশি ভরা আগে কখনো দেখেনি নিভান। বরং ভরাক্রান্ত মায়াবী শান্ত নয়নে ধরা দিয়েছে নিভানের নয়নে। আজ তার উচ্ছ্বসিত রূপ হাসছে সেই ওষ্ঠদয়, যে ওষ্ঠদয় নিভান এর আগেও বহুবার হাসি দেখেছে, তবে এত মাধুর্যপূর্ণ নয়। এ যেন পদ্মের ফুটন্ত রূপ, হাসছে যেন সেই মায়াবী পুরো মুখায়বব। নিভান এই কৌড়িকে চেনে না, এত উচ্ছলতা নিয়ে কখনো কৌড়িকে বলতে শুনেনি সে। তবে এই অচেনা উচ্ছল কৌড়ি যেন অমায়িক অসাধারণ লাবণ্যময়ী লাগলো তার। মনে হলো বাহিরে ধূসর ছেয়ে যাওয়া বৃষ্টির চিত্ত, আর এই উচ্ছলতায় ভরা স্বর্গরূপা নারীর হাস্যোজ্জ্বল রূপের দৃশ্যপট। নিভানের পৃথিবী এখানেই থমকে যাক, অনন্ত যুগ ধরে এই দৃশ্যই অবলোকন করুক তার চক্ষু যুগল। নিভান যেন ঘোরে ডুবলো। কৌরি কি জিজ্ঞাসা করেছিল ভুলে বসলো, তার প্রেক্ষিতে জিজ্ঞাসা করলো, হঠাৎ আমাকে বলে বৃষ্টির সঙ্গে সখ্যতা, তাও আবার এত অপরূপা সাজে। কৌরির হাসিতে এবার সফেদ দন্তের দেখা মিললেও নিভানের প্যান্টের পকেটে হাত গুজে খুব স্বাভাবিকতার দাঁড়িয়ে থাকা সহজ কণ্ঠস্বর তাকে লজ্জায় বিভ্রান্তিতে ফেললো না, বরং নিভানের মতোই খুব স্বাভাবিক কণ্ঠে সেও বলল। হঠাৎ ইচ্ছে করলো তাই। কৌরি তাই বলার শব্দটাতে মৃদু বিস্ময় আর উচ্ছলতার রেশ দেখে নিভান একটু অবাক হলো। এ কি সেই কৌরি বলছে যে নিজে কখনোই কারো সম্মুখে ঠিকঠাকভাবে মেলে ধরতে চায় না, তার সম্মুখেও না। সেই কৌরির আজ এতটা প্রাণবন্ত হয়ে উঠেছে, মধুচন্দ্রিমায় আশাটা যেন সার্থক উপলব্ধি করলো নিভান। তবে সেসব ভাবনা ভুলে নিভান যেন সেই মুক্ত ঝরানো হাসি মুখের মুগ্ধতার গভীরে ডুবলো। কৌরি সেই মুগ্ধতার মোহজাল বাড়িয়ে দিয়ে বলতেই নিভান কদম বাড়িয়ে দূরত্ব ঘুচালো, বলল। আমারও যে কিছু ইচ্ছে করছে। নিভানের ইঙ্গিত হঠাৎই ধরতে পারল না কৌরি, আগের ন্যায় উচ্ছ্বসিত কণ্ঠে বলল। আমি আমার ইচ্ছে অপূর্ণ রাখিনি। কথাটা বলেই ঘুরে দাঁড়ালো কৌরি, হাত দুটো মেলে দিল দুদিকে। সে মেলে রাখা হাতের উপরে নিভান নিজের হাত দুটো রাখলো। কৌরি এবার চমকে উঠল, পিছে ফিরে তাকানোর আগেই নিভান তার কানের কাছে মুখ এনে বলল। তবে তুমি কি আমার ইচ্ছে অপূর্ণ রাখতে না করেছো? কৌরি এবার বুঝলো সে কি বলে ফেলেছে, যার দরুন উত্তর দিতে পারল না, বরং বরের স্পর্শে অনুভূতিতে নারী কোমল শরীর হিম অনুভব হলো। মুহূর্তেই লজ্জারা এসে ভিড় করলো সর্বাঙ্গে। হঠাৎ নিজের সাজ পোশাকের কথা মনে হলো, এবার যেন লজ্জায় গলে এলো শরীর। সেই গলে আসা শরীরটা বড় যত্নে নিভান তার নিজস্ব বলিষ্ঠ বুকে ঠাঁই দিল, আগলে নিল শক্তপোক্ত বাহুবন্ধনীতে। কোমল হাতের উপরে শক্ত হাতের চাপ লাগতেই পরপর কয়েকটা চুড়ি খুলে পড়ে গেল। টাইলসকৃত ফ্লোরে তা ঝনঝন আওয়াজে বেজে উঠল। কৌরি আতকে উঠে কেমন মুখ ফসকে নিভানকে মৃদু শব্দে ডেকে উঠল। নিভান। কৌরির আতঙ্কিত ডাকের বিপরীতে নিভান মৃদু হেসে বলল। ভেঙে যাক, যত ইচ্ছে কিনে নিও, আমি দেব। ভেঙে যাওয়ার জন্য তো বলেনি কৌরি, বলেছে আতঙ্কিত হয়ে। কৌরি ফের কিছু বলতে যাবে, তার আগেই কণ্ঠস্বর নিভে এলো তার। বইয়ের ফর্সা গলার ভাঁজে গভীর চুম্বনে নিবিষ্ট করলো নিভান নিজের ওষ্ঠদয়, যা কৌরিকে দেখলেই তাকে বড়ই আকর্ষণীয় বস্তুর ন্যায় টানে। গভীর উষ্ণ স্পর্শে কৌরির পাতলা শরীরটা খিচে নিভানের বলিষ্ঠ বুকের সাথে আরো মিশে গেল। শ্বাস রুদ্ধ হওয়ার জোগাড়, সেই রুদ্ধশ্বাস এবার আটকে এলো, এবার নিভানের জড়ানো স্বরের ডাকে। গৌরী। এ ডাকের অর্থ কৌরির জানা, তবে এ ডাকটার উত্তর দিতে চায় না কখনো কৌরি। অসময়ে ডাকটা শুনে লজ্জায় বিমূঢ় হয়ে গেল সে। মন মস্তিষ্কে তোলপাড় শুরু হলো, চোখ খিচে অনবরত শুধু মাথা নাড়ালো, মুখে কাপা স্বরে আওড়ালো। অর্থাৎ না। হুম,
অর্থাৎ না নয় হ্যাঁ। নিভান হেসে দিল। সে হাসির শব্দ মোহগ্রস্তের ন্যায় কৌরিকে দুর্বল করে দিল। আর তার চেয়ে দুর্বল করে দিল নিভানের গলার শব্দটা, যার বিপরীতে কৌরি আর একটা শব্দ প্রয়োগ করতে পারল না। আর না সে ডাকের আহ্বান উপেক্ষা করে ফিরিয়ে দিতে পারল। নিভানও কেমন মধ্য দুপুরটাকে মধ্যরাত বানিয়ে নিল, আর অসময়টাকে কেমন সময়টা বর্ষণমুখর বিকেলবেলা। সিয়াম বাহিরে যেতে চেয়েও যেতে পারল না। বাহিরে বর্ষার তোর কেমন সেটা সদর দরজা খুলে দেখে এসে ড্রয়িং রুমে সোফায় বসে পড়ল। এত বর্ষায় বাহিরে যাওয়া যায়? সোফায় বসতেই নজর পড়ল কিচেনে। দিবা কিছু একটা করছে। সুশ্রী মুখখানা তার আষাঢ়ে মেঘের মতোই গম্ভীর। সেদিন রাতে মেয়েটা শান্ত হয়ে ঘুমালেও সকালে উঠে ও বাড়িতে যাওয়ার জন্য বেশ গলাবাজি করে তার সঙ্গে ঝগড়া করেছিল। সিয়াম না পেরে শান্ত স্বরে বলেছিল, আচ্ছা, তুমি যদি ওই বাড়িতে ভালো থাকো তাহলে তোমাকে ওই বাড়িতে রেখে আসবো। তোমাকে আপাতত শান্ত হও, তবে ওই বাড়িতে যাওয়ার আগে আর একবার ভেবে দেখো। আমি খারাপ মানুষ, আমার সঙ্গে ভালো থাকবে না সেটা না হয় বাদ, ওই বাড়িতে ভালো থাকবে তো? সিয়ামের কথায় দিবার দ্বিতীয়ত কথা বাড়ায়নি, চুপ হয়ে গিয়েছিল, কথা বলেনি আজও। তবে তার কথা ভেবে হোক বা অন্য কিছু, মেয়েটা আর ও বাড়িতে যাওয়া জেদ করেনি, এমনকি প্রসঙ্গ টানেনি। সিয়ামও সেখানেই চুপ। তবে নিভানের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে সিয়ামের মায়ের সাথে তার শাশুড়ির এ বাড়িতে চলে আসায় দিবা এ বাড়িতে থাকাটা আরও সহজ হয়েছে। তবে দিবা তার সঙ্গে কথা না বললেও সিয়ামের বাবা মায়ের সঙ্গে আগের ন্যায় আচরণ করছে। কথাবার্তার গম্ভীর ভাব হলেও বলছে। হঠাৎ ফোন বেজে ওঠায় ভাবনা কাটলো। তার এক বন্ধু কল করেছে, তার সঙ্গে মিট করার কথা ছিল, সেই ফোন করেছে। ফোন রিসিভ করে কথা বলল সিয়াম। এই অবস্থায় কোনরূপ বাহিরে যাবে না সে জানিয়ে দিল। আরও টুকটাকি কথাবার্তা বলে ফোন রাখলেন। হঠাৎ কিছু একটা মনে করে শুভাকাঙ্ক্ষী একজনের নাম্বারে ডায়াল করলো, যাকে সে এতদিন প্রতিদ্বন্দ্বী মনে করত, সঙ্গে নিজের অপছন্দের ব্যক্তি। ওপাশ থেকে দৃঢ় কণ্ঠস্বরের আওয়াজ ভেসে আসতেই সালাম দিল সিয়াম। নিভান সালামের উত্তর দিতে সিয়ামের দৃষ্টি চলে গেল কিচেনে, যেখানে দিবা এখনো এক মনে কিছু করে চলেছে। জীবনে সে অনেক ছেলে মানুষই করেছে, তবে এই মেয়েটার বেলায় এসে দিল কি করে আটকে গেল বুঝে আসে না সিয়ামের। আর এই মেয়ের জন্য কত কিছু বাধ্য হয়ে ছেড়েছে, কত কিছু ছাড়তে হয়েছে, নিজের স্বভাব আচরণের বদলও করতে হয়েছে। যা বাপের এক রাজপুত্র হিসেবে যখন যেটা যা ইচ্ছা করে বা সিয়ামের জন্য সহজ ছিল না। তবুও কেমন মেয়েটাকে পাওয়ার আশায় সেই নিত্য নতুন আকাঙ্ক্ষার জীবন ত্যাগ করতে হয়েছে। তবে এটাতে সিয়ামের ভালো ছাড়া মন্দ হয়নি, যার অনুভব ধীরে ধীরে অনুভাবিত হয়েছে। সিয়াম আনমনেই বলল, থ্যাংক ইউ নিবান, দিবাকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। এটা ভুল ধারণা আপনার, আমি ফিরিয়ে দিইনি। যেটা কখনো আমি আমার ভাবি না তার দিকে আমি অনিচ্ছা সত্ত্বেও তাকাই না। যা আমার নয় তা অন্যকে দেওয়ার হক আমার নয়। সুতরাং আপনার বিজনেস আপনি হাসিল করেছেন। সুপরামর্শ তো আপনার ছিল, না হলে দিবাকে আমার কাছে ফেরানো সাহস ছিল কি? ছিল না। ছিল কি ছিল তা আমি জানি না, তবে থ্যাংক ইউ থেকে আমি যেটা আপনার থেকে আশা করেছি তা হলো দিবাকে ভালো রাখা। ও আমার রক্তের সম্পর্কের কিছু না হলেও ও আমারই একজন ফ্যামিলির মেম্বার। আর আমি কখনোই চাই না আমার ফ্যামিলি মেম্বার কেউ একজন দুঃখী থাকুক, অশান্তি অসুখে থাকুক। তার জন্য আপনাকে সুপরামর্শ দেওয়া। যেটার জন্য হোক, তবুও ধন্যবাদ আপনাকে। সিয়াম এতটা বিনয়ী কখনো ছিল না, আর নিভানের ক্ষেত্রে তো নয়। ওই বাড়ির জামাই আর দিবাকে পাওয়ার গর্বে সবসময় নিভানের সম্মুখে একটা অন্যরকম ভাবভঙ্গিতে থেকেছে, যা নিভানও কখনো পরোয়া করেনি। সেই না পারোয়া সিয়ামকে আরও নিভানের বিপক্ষে দ্বন্দ্বে জড়েছে। সেই দ্বন্দ্ব আগে ভঙ্গ হলেও সম্পূর্ণ ভঙ্গ হয়েছে নিভানের বিয়ের আগের রাতে, যখন নিভান তাকে ফোন দিয়ে বিনয়ের সাথে তার বিয়েতে আমন্ত্রণ করলো এবং নিজের থেকে দিবাকে মানানোর একটা প্রচেষ্টা করতে বলল। মানুষের জীবনে ভুলভ্রান্তি অন্যায় থাকতেই পারে, সেগুলো সে কোনো পরিস্থিতিতে করেছে বুঝিয়ে শুনিয়ে সিয়ামকে একটা সুযোগ দিয়ে মানাতে। আরও নানাবিধ সুপরামর্শ। সিয়াম ভীষণ আশ্চর্য হয়েছিল সেদিন। বিয়ের আগ থেকে দিবার মুখে নিভানের ভালো গুণগান শুনতে শুনতে একটা অদ্ভুত আক্রোশ তৈরি হয়েছিল। শত্রুতা না করে কেমন শত্রু মনোভাব পোষণ করত
নিভানের প্রতি দিবার দুর্বলতা সেই শত্রুতা মনোভাব যেন বহুক্ষণ বাড়িয়ে দিয়েছিল। আর সেই শত্রুতা মনোভাব থেকেই রাগ ক্ষোভে কিনা বলেছে লোকটাকে। সেই লোকটা তার সংসার জোড়ার সুপরামর্শ দিচ্ছে। সিয়াম, আমি আরও একটা কথা বলতে চাই। দৃঢ় কণ্ঠের বার্তায় ভাবনা কাটলো সিয়ামের। নড়ে চড়ে বসলো সে। তবে তখনও নজর তার সেখানে নজর রেখে বলল, বলুন। দ্বিতীয়ত, দিবা যদি কখনো আপনাকে অভিযুক্ত করে এ বাড়িতে পা রাখতে, আপনি কিন্তু দ্বিতীয়বার সুযোগ বা পরামর্শ পাবেন না, এবং তাকেও না। জাহিদ সাহেব, শাহেদ সাহেব তাদের আদরের বাংলির ব্যাপারে চুপ আছে, কিন্তু সেটা আমার পরামর্শে। দ্বিতীয়বার কিন্তু আমি আপনাদের বিষয়ে মস্তিষ্ক ঘামাবো না। আমার কথাগুলো ভালো না লাগলে আমি দুঃখিত, বাট আমার মনে হয় একজন মানুষকে বারবার সুযোগ দেওয়াটা অনুচিত। নিভানের এই কাটছাট কথায় সিয়ামের ব্যক্তিত্বে আঘাত আনলো। নজর সরে এলো তার দিবা থেকে। গম্ভীর হয়ে গেল সুদর্শন মুখায়ব। দোষ কি তার একার ছিল? ওদের বাড়ির মেয়ের দোষ ছিল না? তবে কেন বিচার সর্বপর্যায়ে তার বিপক্ষে যাবে? সে যা করার বিয়ের আগে করেছে, কিন্তু দিবা? আঘাত থানা মনটাকে সামলে নিল সিয়াম। সে বাবা মায়ের আদরের দুলাল হলেও বকে যাওয়া ছেলে নয়। আর দ্বিতীয়ত, জোড়া না লাগাল সম্পর্কটাকে সে জোড়া লাগাতে চায়, বিভক্তি করতে চায় না। মূলত দাবি যেমনই থাকুক, সে দিবাকেই চায়। দিবা তার জীবনে আসার পর থেকে অন্য নারীতে তার মন বসেনি। তার আর অন্য কোনো নারী চায় না। সুতরাং কিছু কথা ব্যক্তিত্বে আঘাত হানলেও না চাইতেও তা হজম করতে হবে। যেখানে নিজের দোষটাও খুব ছোট ছোট বিষয় ছিল না, কমও ছিল না, এটা ভেবে নিজের পুরুষ জেদ ইগো সরিয়ে বিনয়ী গলায় উত্তর দিল, সেই সুযোগ আমি যত সম্ভব না দেওয়ার চেষ্টা করব ইভান। তবে দিবা আমাকে বুঝলে হয়, ও চাওয়া তো এক মানুষে আটকে আছে। আর সেই মানুষটা মনে প্রাণে তার স্ত্রীকে চায়, শুধুমাত্র তারই স্ত্রীকেই। এটা আপনার স্ত্রীকে বুঝে নিজের ভালোবাসা আটকে রাখার চেষ্টা করুন। আটকে রাখুন। ভালোবাসায় বন্যপ্রাণীরাও আটকে থাকে, বাধ্য হয়। সেখানে ও নারী, আর নারীরা ভালোবাসার কাঙ্গাল। হুম। ফোন কেটে দিল নিভান। সিয়াম সেই ফোনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ফের পাশ ফিরতে দেখলো ডালিয়া বেগম শূন্য দৃষ্টি ফেলে তার দিকে ফিরে দাঁড়ানো। সিয়াম ফোন কাটতেই তিনি বললেন, নিভানের সঙ্গে কথা বলছিলে? জি আম্মা। নিভান তোমাকে পরামর্শ দিয়েছিল দিবাকে মানানোর চেষ্টা করতে? সিয়াম মৃদু মাথা নাড়ি হ্যাঁ জানালো। ফের মুখে বলল, হ্যাঁ আম্মা।